সারাদিনের কাজ শেষ করে সবে চেয়ারটা থেকে উঠতে যাচ্ছি, তখনই রণজয় এসে বলল, অনন্তদা, বস তোমাকে ডেকেছে, ভীষণ দরকার আছে মনে হয়। বস ডাকছে? কি আবার দরকার হলো কে জানে। যাকে কি আর করা যাবে, বস যখন ডেকেছে তখন তো যেতেই হবে। স্যার, আসতে পারি? ও শুভ, এসো। আমাকে ডেকেছিলেন? বাড়িতে ফেরবার সময় তোমাকে খুব দরকার আছে বলেই ডাকলাম, কিছু মনে করো না যেন। না না স্যার, ঠিক আছে। কি দরকার বলুন না। অনন্ত, তুমি তো জানোই যে ময়ূরহাটে আমাদের কোম্পানি একটা বড় কমপ্লেক্স তৈরি করতে চলেছে। এখন শহরের লোকেরাও দূষণমুক্ত পরিবেশে নিরিবিলিতে থাকতে চাইছে। আর ওই ছোট্ট শহর ময়ূরহাট একদম আইডিয়াল প্লেস, একটা বড় প্রজেক্ট ওটা। ওইটাকে সাকসেসফুল করতে পারলে আমাদের কোম্পানির অনেক সুনাম হবে। কিন্তু এটাও তুমি জানো যে আমাদের কোম্পানি মানুষের সুবিধা অসুবিধার ওপরেও ভীষণভাবে নজর দেয়, তাই একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে গেছে। হ্যাঁ স্যার, আপনার কথার ইঙ্গিত আমি বুঝতে পেরেছি। সোশ্যাল অফিসার হিসেবে তাই তোমাকে সরেজমিনে গিয়ে দেখে আসতে হবে যে ওখানকার মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেখানে কমপ্লেক্স করা নিয়ে কারুর কোনো আপত্তি আছে কিনা, আর যদি সত্যিই কোনো সমস্যা থাকে তাহলে তাদের সমস্যার কিভাবে সমাধান হতে পারে সেটাও তোমাকে জানতে হবে। তাই কালকের দিনটা বিশ্রাম নিয়ে তুমি পরশুদিনই ওখানে চলে যাও। ওকে স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। কোম্পানি আর সেখানকার মানুষের যেন দুদিকেরই ভালো হয় সেই খবর নিয়েই আমি ফিরব। তুমি প্রতিবারের মতো এবারেও ভালো করেই ফিরবে, তাতে আমি পুরোপুরি নিশ্চিত। অল দ্য বেস্ট মাই বয়। ময়ূরহাটের ঠিকানা আর সব কাজ বুঝে নিয়ে বসকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম। গুণাক্ষরেও জানতাম না যে এক রোমহর্ষক অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করে রয়েছে। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই, যার নাম হচ্ছে মেলবিট। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক ক্যাশ প্রাইজ জেতবার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বাজি ধরতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। আরও বিভিন্ন ধরনের অনুমান করে বাজি ধরতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলি খেলেও টাকা ইনকাম করতে পারবেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমোকোড পিনজেরা ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 33,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলেও নিতে পারেন। তাহলে আর দেরি কিসের? ফার্স্ট কমেন্টে লিঙ্ক প্রোমোকোড পিন করা আছে, প্রোমোকোডটি ব্যবহার করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। একদিন পর রওনা দিলাম ময়ূরহাটের উদ্দেশ্যে। ময়ূরহাট হল হাসনাবাদ শাখার একটি ছোট্ট শহর। শিয়ালদা থেকে সকালের দিকে হাসনাবাদ লোকালে উঠে পড়ি। সময়টা বর্ষাকাল, আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। মাঝে মাঝে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টি হয়ে চলেছে। ট্রেনের জানলার ধারে বসে বেশ উপভোগ্য বিষয়টি। ঘণ্টাখানেক ট্রেন চলবার পর সিগন্যাল না পেয়ে ট্রেনটা একটা জায়গাতে দাঁড়িয়ে পড়ে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে কোথায় আছি সেটা বোঝবার চেষ্টা করছি। এমন সময় সামনের সিটে বসে থাকা বয়স্ক গোছের একটা লোক বলে ওঠেন, অনেকটাই সময় লাগবে বাবা, এমনিতেই এদিকে সিঙ্গেল লাইন, তার উপরে লাইনে বৃষ্টির জল জমে আছে, তাই দেরি হবে। কোথায় যাবে তুমি? ময়ূরহাটে যাব, ভেবেছিলাম দুপুরের মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখন তো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। তাহলে তো অনেকটা সময় লাগবেই, এখনো আরো ঘন্টাখানেক ট্রেনে। আচ্ছা, ময়ূরহাট স্টেশন থেকে রামচাঁদপুরে যেতে নাকি বৈতরণী নদী পেরিয়ে যেতে হয় শুনেছি। সন্ধ্যার পরে নৌকো পাবো তো? বয়স্ক লোকটা কিছুটা সময় ভেবে নিয়ে বলল, বিকেলের পর নদীতে তো তেমনভাবে নৌকো আর চলে না, আর তাছাড়া রাতে। হ্যাঁ বলুন, থেমে গেলেন কেন? রাতে কি? তুমি বরং রাতটা স্টেশনে কাটিয়ে তারপর সকালেই রামচাঁদপুরে যেও। না না, আমাকে আজকেই রামচাঁদপুরে পৌঁছাতে হবে, একটা বিশেষ কাজ আছে। বুঝতে পেরেছি, হয়তো তোমার দরকারি কাজ আছে, তবে রাতে নদী পার না হওয়াটাই মঙ্গল, বিশেষ করে এই বর্ষাকালে, আবার ভাদ্র মাসে। বয়স্ক লোকটার কথাগুলি আমার মাথার উপর দিয়ে কালো মেঘের মতন ভেসে চলে গেল। আর বেশি কথা বাড়ালাম না। এর আরও 45 মিনিট পরে ট্রেন চলতে শুরু করলো।
সেই বয়স্ক লোকটা দুটি স্টেশন পর বসিরহাটে নেমে পড়ল। ট্রেন থেকে নেমে চলে যেতে যেতেই আমার জানলার কাছে এসে বলল, আজকে রাতে বৈতরণী নদী হয়ে রূপচাঁদপুরে যেও না যেন। কষ্ট করে স্টেশনে রাতটা কাটিয়ে কালকে সকালে যেও। তোমার ভালোর জন্যই বললাম। ভালো থেকো, করুণাময় ঈশ্বর তোমার মঙ্গল করুন। বলেই লোকটা স্টেশনের পাশে সরু রাস্তা দিয়ে বড় গাছগুলির পেছনে চলে গেল। এইবার আমি বেশ কিছুটা অবাক হলাম বইকি। ট্রেন যখন ময়ূরহাট স্টেশনে থামে তখন পৃথিবীর বুকে অন্ধকার তার রাজত্ব বিস্তার করে ফেলেছে। ময়ূরহাট স্টেশনে কেবল দুটি লোক নামলাম। বৃষ্টি তত সময় থামলেও আকাশের মুখ গম্ভীর, আর তার সাথেই মাঝে মধ্যেই দমকা বাতাস বইছে। আমার সাথে ট্রেন থেকে নামা লোকটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, খেয়াঘাটটা কোন দিকে বলতে পারবেন? ওই তো স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়ে মিনিট 10 হাঁটলেই বৈতরণী নদী পাবেন। তবে এই বৃষ্টির রাতে মনে হচ্ছে না খেয়া পারাপার হবে। এমনিতেই বৈতরণী নদীর জলের ভীষণ তোড়, আর সারাদিনের বৃষ্টিতে তো মনে হচ্ছে সে আরও ফুলে ফেপে উঠেছে। আচ্ছা, তাহলে আর অন্য কোনোভাবে কি রূপচাঁদপুরে যেতে পারবো? রূপচাঁদপুরের শেষ বাস সন্ধ্যা 6টায় যায়, তারপর ওদিকে তো আর কিছু যায় না। তা আপনি রূপচাঁদপুরে কার বাড়িতে যাবেন? না না, কারুর বাড়িতে নয়, আমি তো ওই যেখানে কমপ্লেক্স তৈরি হবে। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ওই লোক। ছে, গরিব মানুষগুলোর কষ্ট বুঝলেন না? এই বলে আমাকে এক প্রকার তিরস্কার করে স্টেশনের উল্টো দিকের পথ দিয়ে বাইরে বেরিয়ে যায়। রূপচাঁদপুর আর বৈতরণী নদীর কথা শুনে সবার কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। না, যা দেরি করে এখানে পৌঁছালাম, আর আজ রাতে মনে হয় না যে কলকাতায় পৌঁছাতে পারবো। বাড়িতে ফোন করে বরং জানিয়ে দিই। হ্যালো, হ্যাঁ মা, শোনো, বলছি আজকে রাত্রে আর আমার বাড়ি ফেরা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি কালকে সকালে ফিরবো। আচ্ছা আচ্ছা, রাখছি এখন। যাই দেখি, খেয়াঘাটটা দিকেই বরং এগিয়ে যাই, দেখি যদি কোনো নৌকা টোকা পাই কিনা। রাস্তায় চলার পথে খেয়াল করলাম কাঁচা রাস্তাতে ইতিমধ্যেই সামান্য জল নেমে গেছে। অন্ধকারে যতটা সম্ভব কাদা বাজিয়ে উপস্থিত হলাম নদীর কাছে। স্টেশনে লোকটা ঠিকই বলেছিল, সত্যিই বৈতরণী নদীতে জল থই থই অবস্থা। এই বৃষ্টিতে যেন জলে আরও ভরে উঠেছে। নদীর খেয়াঘাটের দিকে তাকাতে দেখি বেশ কিছু নৌকা ঘাটে বাঁধা রয়েছে। জলের তোড়ে নৌকাগুলি আপন মনে দুলছে, কিন্তু নৌকা চালক বা মাঝি কেউ নেই, হয়তো চলে গেছে যে যার বাড়িতে। সবাই তাহলে ঠিকই বলেছিল, আজকে আর রূপচাঁদপুরে যাওয়া হবে না বলেই মনে হচ্ছে। আজকের রাতটা তাহলে এখানে বসেই কাটিয়ে দিই, কি আর করা যাবে। এই ভেবেই কাছে বাঁশ দিয়ে বানানো বেঞ্চিতে গিয়ে বসলাম। সেই দুপুরে ট্রেনে খেয়েছিলাম, আর বেশ খিদেও পেয়েছিল। সেখানে বসেই ব্যাগে রাখা বিস্কুট আর জল খেয়ে কিছুটা খিদে মেটালাম। ঘড়িতে দেখলাম রাত প্রায় 10টা। নদীর জলে ঠান্ডা হাওয়াতে চোখ যেন কখন লেগে গিয়েছিল। একটা গলার আওয়াজে হঠাৎ ঘুম ভেঙে যায়। কেউ যেন আমাকে জিজ্ঞেস করছে। চোখ খুলে দেখলাম নদীতে একটা বেশ বড় নৌকো। এখন এই সময় নদীতে নৌকো, যা ভাবাই যায় না। আর বিশেষভাবে লক্ষ্য করলাম নৌকোটা একটু বেশিই বড়, যেন কোনো বিশেষ উপলক্ষের জন্য তৈরি। কোথায় যাবেন আপনি? আসলে আমি রূপচাঁদপুরে যেতাম, কিন্তু আসুন না, চলে আসুন এখানে, আমি তো রূপচাঁদপুরের দিকেই যাচ্ছি। লোকটার দিকে বেশ খানিকক্ষণ সময় তাকিয়ে দেখলাম নৌকোতে আরেকটিও মানুষ নেই, কেবল অন্ধকারে ঢাকা। আমি আর দেরি না করে নৌকায় গিয়ে লাফিয়ে উঠলাম। নৌকো চলতে শুরু করলো বৈতরণী নদীর জলে দুলতে দুলতে। শুনেছি এই সময় নাকি নদীতে নৌকো চলে না। তাহলে নদীতে নৌকো সব সময়ই চলে। আপনি আসাতে আমার ভীষণ উপকার হলো। কেন জানি না রূপচাঁদপুরে যাওয়ার কারণটা আপনা থেকেই সেই মাঝির কাছে বলে ফেললাম। তাকে যে কেন বললাম তার কোনো যুক্তি খুঁজে পেলাম না। কিছু না বললেও তো চলতো। আমার কথা শেষ হতেই অবাক হলাম। দেখলাম এইমাত্র যে নৌকাটা সম্পূর্ণ ফাঁকা ছিল, তাতে অনেক মানুষের সমাগম। সবার গায়ে যেন নতুন বস্ত্র, যেন তারা কোনো আনন্দের অনুষ্ঠানে যাচ্ছে। আপনিও কি রূপচাঁদপুরের জমিদার হেমেন্দ্রনাথের ছেলে গৌরনাথের বিয়েতে যাচ্ছেন? আমি কিছু বলতে যাব এমন সময় মেয়েটা আবার বলল, জানেন তো, এই নৌকাতে উপস্থিত সকলে খুব খুশি, তাদের যে পাকা বাড়ি হবে। পাকা বাড়ি মানে?
নদীর পাড়ে আমরা সবাই মাটির বাড়িতে থাকি আর জমিতে চাষ করে কোনো মতে জীবন চালাই বলছি কেন, বলা উচিত চালাতাম। জমিদার মশাই আমাদের থেকে ওই জমি কেড়ে নিয়েছে আর বলেছে ওখানে কমপ্লেক্স না কি একটা তৈরি করবে আর তাতে আমাদের থাকতে দেবে। আমাদের নাকি কষ্টের দিন প্রায় শেষ। শুধু তাই নয়, গ্রামের অন্যান্যরা অন্য নৌকাতে গেলেও কেবল যারা জমি দিয়েছে জমিদার মশাই শুধু তাদের জন্যই এই বিশেষ নৌকা আনিয়েছে। কিন্তু ওই জমিতে গ্রামের লোকেরা থাকবে এমন তো কোথাও লেখা নেই। ওই জমিতে তো বড় লোকেরা থাকবে, তাই তো? আমাদের মতো গ্রামের গেঁয়ো লোকেরা কেনই বা থাকবে, ঠিক কি না? ওরা তো থাকবে রাস্তাতে, ওদের জমি নেওয়া হবে, তবে ওদের কোনো জায়গা হবে না সেখানে। আমরা কত বোকা, তাই না? কত সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি, এটাই আমাদের অপরাধ। আমার কাছে বিষয়টা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। আমি মেয়েটাকে কিছু বলতে যাব, তখনই নৌকাতে মানুষের মধ্যে চিৎকার শুরু হলো। জল ঢুকতে শুরু করেছে মানে? নৌকো কোনোভাবে ভেঙে গেছে, আসি ভাঙা জায়গা দিয়ে নৌকাতে জল ঢুকছে। নৌকাতে জল ঢুকলো কি করে? এখন অবধি তো নৌকা পুরো ঠিকই ছিল। এই মাঝ নদীতে রাতের অন্ধকারে বাঁচবো কি করে? আমি তো সাঁতার জানি না। সবাই বাঁচবার চেষ্টা করছে, কিন্তু এতগুলো লোক মাঝ নদীতে রাতের অন্ধকারে বাঁচবে কি করে, এটাই কেউ ভেবে পাচ্ছে না। আলো ঝলমলে নৌকায় তখন অন্ধকার, কেবল ভেসে আসছে কান্না আর আর্তনাদ। এই অন্ধকার রাতে অজগরের মুখের মতো হা করে থাকা বৈতরণী নদীর থেকে কি করে বাঁচবে সবাই? এ যে কিলে খাবে, অন্ধকারে সাঁতরাবেই বা কি করে? আর সবাই কি সাঁতার জানে? নৌকা ধীরে ধীরে নদীর গর্ভে তলিয়ে যেতে থাকে। আমি জলের মধ্যে পড়ে প্রাণপণে অবিরাম বাঁচার চেষ্টা করতে থাকলাম। নাক মুখ দিয়ে জল শরীরে ঢুকতে থাকে। তার মধ্যেই সামান্য কিছু সময়ের জন্য দেখলাম ছটফট করতে করতে কিছু সময় আগেও নৌকাতে বসে থাকা মেয়েটা জলের অতল গভীরে তলিয়ে যাচ্ছে। আমিও বেশি সময় লড়াই জারি রাখতে পারলাম না। আস্তে আস্তে জলের গভীরে, আরও গভীরে তলিয়ে গেলাম। হঠাৎ চোখ মেলে দেখলাম জামা কাপড় সব ভেজা, পড়ে আছি নদীর পাড়ে। আমি কোথায়? ও দাদা, আরে ও দাদা, কি করছেন? ও দাদা, এটা রূপচাঁদপুর, আপনি কে? কোনো মতে উঠে বসলাম। আমার পাশে পড়ে আছে কিছু কাগজপত্র। কাগজগুলো খুলতেই আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। জমিদার হেমেন্দ্রনাথ গ্রামের কিছু মানুষদের এমন মর্মে সই করায় যে তাদের জমি লিখে দিলে পাকা বাড়ি পাবে, কিন্তু চালাকি করে এক নৌকাতে সবাইকে তুলে মাঝ নদীতে নৌকার দুর্ঘটনা করিয়ে সবাইকে মেরে ফেলে। সরল মানুষগুলোর সই কাজে লাগিয়ে দেখায় যে সেই লোকেরা যাদের জমিতে কমপ্লেক্স তৈরি হবে তারা টাকা নিয়ে জমিদারের কাছে জমি বিক্রি করে চলে গেছে। ছি, মানুষ এতটাও নিচে নামতে পারে? তখনই নদীর জলে আগের রাতে দেখা সেই মেয়েটার মুখ ভেসে ওঠে। চিন্তা করো না, তোমাদের ওই জমির টাকা আমি জমিদারকে ভোগ করতে দেব না, কিছুতেই দেব না। দেরি না করে সেদিনই কলকাতায় ফিরে গিয়ে বসকে সমস্ত ঘটনা জানাই। ওফ, কি শয়তান ওই লোকটা! টাকার লোভে এইভাবে গ্রামের সহজ সরল মানুষগুলোকে ঠকাতে একটু লজ্জা করলো না? মনে পড়ল না ঈশ্বরের কাছে কি জবাব দেবে? পাপ করলে তার শাস্তি এখানেই পেতে হয় অনন্ত, তার থেকে বাঁচা যায়নি আর কোনোদিন যাবেও না। আমি আজকে এর একটা হেস্তনেস্ত করব, আর ওই লোকটাকে কিছুতেই ছাড়ব না। থানায় গিয়ে সেই কাগজগুলো দেখাতে জালিয়াতির অপরাধে আর তদন্তে ইচ্ছাকৃত নৌকার দুর্ঘটনা ঘটানোর অপরাধে হেমেন্দ্রনাথকে গ্রেপ্তার করা হয়। হেমেন্দ্রনাথ অনেক চেষ্টা করেও নিজেকে আর বাঁচাতে পারে না।